ওকে, সো গুড আফটারনুন এভরিওয়ান। আজকে আমরা কি বিষয়ে পড়বো বলো তো? দেখো, আমাদের বোর্ডে লেখা রয়েছে আজকে টপিক হচ্ছে আমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশন। আগের দিন আমরা কি বিষয়ে পড়েছিলাম? মনে আছে আশা করি। আগের দিন কিন্তু আমরা কোঅর্ডিনেটিং কনজাংশনের ব্যাপারে পড়েছিলাম, যে কোঅর্ডিনেটিং কনজাংশন কি, কনজাংশন জিনিসটা কি, সেগুলো কি, তার একটা ধরন হচ্ছে কনজাংশন। কি বলেছিলাম? আমাদের পার্টস অফ স্পিচে যে 8টা পার্ট আছে, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, ইন্টারজেকশন, কনজাংশন, তার মধ্যে একটা হচ্ছে কনজাংশন, যেগুলো হচ্ছে দুটো ওয়ার্ড, দুটো সেন্টেন্স বা দুটো ফ্রেজকে বা ক্লজকে জোড়া লাগায়। ঠিক আছে, সেটা ছিল হচ্ছে আমাদের কনজাংশন। তার একটা ভাগ ছিল হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, সেটা সম্পর্কে আমরা আগের দিন পড়েছি। আজকে আমরা পড়বো হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশনের ব্যাপারে। তাহলে আমরা দেখে নিই সাবঅর্ডিনেটিং কনজাংশন কি। আচ্ছা, আশা করি আমার বোর্ডটা দেখা যাচ্ছে, আমার প্রেজেন্টেশনটা। আচ্ছা, একবার দেখে নিই আমরা কনজাংশন কি, একবার মনে পড়ে যাবে তোমাদের। হ্যাঁ, আমি যেটা এক্ষুনি বললাম, দেখো বলছে আ কনজাংশন ইজ এ ওয়ার্ড দ্যাট জয়েন্স ওয়ার্ডস, ফ্রেজেস অর ক্লজেস। ক্লজ, ফ্রেজ বা ওয়ার্ড, মানে একটা সেন্টেন্সে দুটো হয় ভাগকে জোড়া লাগাবে বা দুটো ওয়ার্ডকে জোড়া লাগাবে। ঠিক আছে, সেইগুলো হচ্ছে আমাদের কনজাংশন। ওকে, এক্সাম্পলস কি রয়েছে? রিনা অ্যান্ড টিনা আর ফ্রেন্ডস, এখানে অ্যান্ডটা হচ্ছে আমাদের কনজাংশন। হ্যাঁ, কেন? কারণ রিনা একটা ওয়ার্ড, রিনা একজনের নাম, আর টিনা কি, টিনাও একজনের নাম। এই রিনা আর টিনা এই দুটোকে জোড়া লাগিয়েছে কে? অ্যান্ডটা। অ্যান্ড মানে হচ্ছে এবং, এবং দিয়ে আমি এই দুটো ওয়ার্ডকে জোড়া লাগিয়েছি। রিয়া এবং টিনা হচ্ছে দুজন বন্ধু। অ্যান্ডটা হচ্ছে তাহলে আমাদের কি? অ্যান্ডটা হচ্ছে আমাদের কনজাংশন। আই ওয়ান্টেড টু প্লে বাট ইট রেইনড। আমি খেলতে চেয়েছিলাম কিন্তু বৃষ্টি হচ্ছিল। তাহলে আই ওয়ান্টেড টু প্লে, এখানে আমি যদি একটা ফুল স্টপ দিয়ে দিই, তাহলে এটা আমার একটা সেন্টেন্স হয়ে যাবে। আমি খেলতে চেয়েছিলাম। ইট রেন্ট, এটা কিন্তু আমার আর একটা সেন্টেন্স, তাই না? যে বৃষ্টি পড়ছিল। তাহলে এই দুটোকে আমি জোড়া লাগালাম কি দিয়ে? এই যে ইট রেন্ট অ্যান্ড আই ওয়ান্টেড টু প্লে, এই দুটোকে আমি জোড়া লাগালাম হচ্ছে আমাদের বাট দিয়ে। বাট মানে হচ্ছে কিন্তু। তাহলে আমি খেলতে চেয়েছিলাম কিন্তু বৃষ্টি হচ্ছিল, বাটটা হচ্ছে আমাদের একটা কনজাংশন। হ্যাঁ, এইগুলোকে আমরা আগের দিন পড়েছিলাম কি, এগুলো হচ্ছে আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশনের পার্ট। কারণ কনজাংশনকে তো অনেকভাবে ভাগ করা যায়, তাই না? তো এই দুটো হচ্ছে আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন ছিল। আজকে আমরা কি বিষয় পড়বো? আজকে আমরা পড়বো হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। এই যে আগের দিন আমরা পড়েছিলাম কোঅর্ডিনেটিং কনজাংশন কি করে, জয়েন ইকুয়াল পার্টস, মানে দুটো সমান সমান অংশকে জোড়া লাগায়, হয় দুটো ওয়ার্ড বা দুটো ফ্রেজ বা দুটো সেন্টেন্স, এইরকম ভাবে কিন্তু কোঅর্ডিনেটিং কনজাংশন জোড়া লাগায়। যদি আমরা একটা সেন্টেন্সের সাথে একটা ওয়ার্ড জোড়া লাগাই, তখন কিন্তু সেটা আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন হবে না। কোঅর্ডিনেটিং কনজাংশনের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জয়েন ইকুয়াল পার্টস, মানে দুটো দিককে প্রায় সমান সমান থাকতে হবে। হ্যাঁ, তাহলে সেটাকে আমরা যদি জোড়া লাগাই, সেটা হচ্ছে আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন। এখানে যেমন ধরো, আমি কি জোড়া লাগালাম? দুটো ওয়ার্ড, তাই না? এখানে কি জোড়া লাগালাম? দুটো সেন্টেন্স। এইগুলোকে আমরা জোড়া লাগালাম, সেই জন্য এটা আমরা কি বললাম, অ্যান্ড আর বাটটা হচ্ছে আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন হলো। আচ্ছা, আর কি? আর হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেটিং কনজাংশন কি করে, জয়েন আ ডিপেন্ডেন্ট ক্লজ টু আ মেইন ক্লজ। একটা ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট মানে কি, যদি কারোর ওপর কেউ নির্ভর করে থাকে, তখন আমরা সেটাকে বলি হচ্ছে ডিপেন্ডেন্ট, তাই না? মানে সে একা খুব একটা কিছু করতে পারে না, তাকে কারোর ওপর একটা নির্ভর করতে হয়। নির্ভর করা মানে হচ্ছে ডিপেন্ডেন্ট হওয়া। আর আমি যদি কারোর ওপর ডিপেন্ডেন্ট না হই, আমি যদি নিজেই সবকিছু করতে পারি, তাহলে আমি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, তাই না? ডিপেন্ডেন্ট মানে কারোর ওপর একটা কিছু নির্ভর করা। ঠিক আছে, তো এরকম একটা ক্লজের সাথে কাকে জোড়া লাগাবে? মেইন ক্লজ। তাহলে কি দেখো, এখানে দুটো সমান সমান জিনিসের মধ্যে জোড়া লাগছে? লাগছে না। দুটো সমান সমান জিনিস জোড়া লাগছে না। একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকছে, যেটাকে একটা মেইন ক্লজের সাথে আমরা জোড়া লাগাচ্ছি। মেইন ক্লজ কি? যেটা মূল, মানে যেটা কিন্তু অনেকটাই একা কাজ করতে পারে, সেটা হচ্ছে আমাদের মেইন ক্লজ। তার সাথে আমরা জোড়া লাগাচ্ছি হচ্ছে এমন একটা ক্লজকে যে একা একা কাজ করতে পারে না। তখন আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে এই দুটোকে জোড়া লাগাবো। আরেকটা কি? আরেকটা হচ্ছে আমাদের কোরিলেটিভ কনজাংশন। কোরিলেটিভ কনজাংশন কি বলছে? কাম ইন পেয়ার্স, মানে দুটো পেয়ারে থাকে। পেয়ার মানে জোড়ায়, মানে দুখানা থাকে। এখানে যেমন ধরো অ্যান্ড, বাট, এগুলো তো একটা একটা আছে, তাই না? কিন্তু কোরিলেটিভ কনজাংশনে কি থাকবে? দুটো থাকবে। ইদার, অর, নিদার, নর, এগুলো হচ্ছে আমাদের কোরিলেটিভ কনজাংশন। ইদার দিস অর দ্যাট। হ্যাঁ,
এটা হচ্ছে আমাদের কোরিলেটিভ কনজাংশন। নিদার হি কেম টু দ্য পার্টি নর ডিড আই। ও পার্টিতে যায়নি, আমিও যাইনি, তাহলে দুটো হচ্ছে, ও না আমিও না। এইরকম হলে দুটো থাকলে সেটা হচ্ছে আমাদের কোরিলেটিভ কনজাংশন। হ্যাঁ, আজকে আমরা কিসের উপরে বেশি ফোকাস করব? আজকে আমরা ফোকাস করব হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশনের উপর। আচ্ছা, প্রথমেই দেখে নিই সাবঅর্ডিনেটিং কনজাংশন জিনিসটা কি, তাহলে আর একটু ভালো করে বুঝি। কানেক্টস আর ডিপেন্ডেন্ট ক্লজ, মানে বললাম যেটা অন্যের উপর নির্ভর করে থাকবে, মানে যেটার একা ইটসেলফ কোনো মানে নেই, যেটা একা থাকলে সেটার পুরোটা মানে বোঝাচ্ছে না, সেটা কার সাথে জোড়া থাকবে? একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা মেইন ক্লজের সাথে, যেটার একটা সম্পূর্ণ মানে আছে। মানে ওই পার্টটাকে যদি আমি আলাদা করি তার কিন্তু একটা সম্পূর্ণ মানে দাঁড়াবে, কিন্তু ওর সাথে আমি যেটাকে জুড়ছি সেটাকে যদি আমি আলাদা করি তাহলে কিন্তু ওর একটা সম্পূর্ণ মানে দাঁড়াবে না। যেটা সম্পূর্ণ মানে দাঁড়াবে না, যেটা একা একা সম্পূর্ণ মানে বহন করতে পারে না, সেটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে? আর যেটা একা একাই বা সম্পূর্ণ মানে বহন করতে পারে সেটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট বা মেন ক্লজ। বোঝা যাচ্ছে আশা করি? বোঝা যাচ্ছে তো? আচ্ছা, কি করে এটা? শোজ আ রিলেশনশিপ সাচ অ্যাজ টাইম, কজ, কন্ডিশন, কন্ট্রাস্ট। এগুলো কি করে? সম্পর্ক দেখায়, সময়ের সাথে কি সম্পর্ক বা কি কারণে হয়েছে, কি শর্ত ছিল পিছনে। কন্ডিশন মানে হচ্ছে শর্ত, কি অবস্থায় হয়েছে বা কি শর্ত ছিল। আর কন্ট্রাস্ট মানে হচ্ছে বৈপরীত্য, মানে দুটোর মধ্যে কি আলাদা আলাদা ছিল। হ্যাঁ, মানে যদিও এটা হওয়ার কথা ছিল তাও এটা হলো। তো এরকম তার মানে যেটা হওয়ার কথা ছিল সেটা হয়নি, তাহলে একটা কন্ট্রাস্ট বোঝাচ্ছে, একটা বৈপরীত্য বোঝাচ্ছে, একটা পার্থক্য বোঝাচ্ছে। তখন হচ্ছে আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশন ইউজ করি। এক্সাম্পলস গুলো দেখি, আরো ভালো বুঝতে পারবো। আচ্ছা, এক্সাম্পলস, আই স্টেড হোম বিকজ ইট ওয়াজ রেইনি। তাহলে এখানে কি একটা কজ বোঝাচ্ছে, একটা কজ বোঝাচ্ছে, তাই না? যে আমি বাড়িতে ছিলাম কারণ বৃষ্টি পড়ছিল। ইট ওয়াজ রেইনিং, বৃষ্টি পড়ছিল। আই স্টেড হোম। ঠিক আছে? আমরা কি পড়লাম? একটা রিলেশনশিপ দেখাবে টাইমের মধ্যে বা কজের মধ্যে। কজ মানে কি? কারণ। তাহলে আমি বাড়িতে ছিলাম কেন, তার একটা কারণ আমি দেখতে পাচ্ছি না পাচ্ছি না? পাচ্ছি, কারণ বৃষ্টি পড়ছিল, তাই আমি বাড়িতে ছিলাম। তাহলে আই স্টেড হোম বিকজ ইট ওয়াজ রেনিং। বিকজটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশন। উই উইল গো আউট ওয়েন দ্য রেইন স্টপ। আমরা বাইরে যাব ওয়েন দ্য রেইন স্টপস, যখন বৃষ্টি পড়া থামবে। তাহলে আমরা কখন বাইরে যাব? না, যখন বৃষ্টি পড়াটা থামবে, when the rain stops। বৃষ্টিটা যখন থামবে তখন আমরা বাইরে যাব। তাহলে এখানে একটা আমরা টাইম দেখতে পাচ্ছি। তাহলে শোজ রিলেশনশিপ সাচ অ্যাজ টাইম, কোন সময়ে যাব? না, যখন বৃষ্টি পড়া থামবে। টাইম, কারণ, কন্ডিশন, কন্ট্রাস্ট এগুলো দেখালে হচ্ছে আমাদের সেটা কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন। হুম, আমরা বাইরে যাব কখন? না, যখন বৃষ্টি পড়া থামবে। বোঝা গেল? আচ্ছা, তারপর দেখি কিছু কমন সাবঅর্ডিনেটিং কনজাংশনস। আগের দিন যেমন আমরা কমন কোঅর্ডিনেটিং কনজাংশনস পড়েছিলাম, তার একটা কিন্তু আমি মজার রুলস বলেছিলাম, মানে ছোট করে আমরা কি করে মনে রাখবো। মনে আছে তো? সেই ফ্যান বয়েজ পড়েছিলাম, এফ তে ফর, এতে অ্যান্ড, বিতে বাট, তাই না? মনে ছিল? মনে আছে তো? ওতে হচ্ছে অর, ওয়াই ইয়েট, অ্যাজ এ, এসে অ্যাজ, তাই না? এইগুলো আমাদের ছিল হচ্ছে কমন কোঅর্ডিনেটিং কনজাংশন। আজকে আমাদের পড়বো হচ্ছে কমন সাবঅর্ডিনেটিং কনজাংশনস। কি কি? টাইমের ক্ষেত্রে আমরা কি কি সাবঅর্ডিনেটিং কনজাংশন ইউজ করি? টাইমের ক্ষেত্রে আমরা ইউজ করি আফটার, মানে পরে, বিফোর মানে আগে, মানে এটা হলে তারপর আমি এটা করব, আই উইল ডু দিস আফটার দ্যাট। তাহলে আফটারটা সময় বোঝাচ্ছে যে কখন করব, না এটা হয়ে যাওয়ার পরে। বিফোর মানে হচ্ছে আগে, এটা হওয়ার আগে আমি এটা করব, তাহলে আমার সময়টা বোঝাচ্ছে যে আমি কখন করব, না এটা হওয়ার আগে। ওয়েন মানে হচ্ছে যখন, যখন এটা হবে তখন আমি ওটা করব। ঠিক আছে? আমি এটা করব তখন, যখন এটা হবে। যেমন আগেরটায় আমরা পড়লাম যে আমরা বাইরে যাব কখন, না যখন বৃষ্টিটা থামবে, when the rain stops। তাহলে সময় বোঝাচ্ছে যে আমি কখন করব। ওয়াইল মানে হচ্ছে এই সময়। ঠিক আছে? আহ ইট ওয়াজ রেইনি ওয়াইল আই ওয়াজ আউট, মানে বৃষ্টিটা তখন পড়ছিল যখন আমি বাইরে ছিলাম, মানে আমি যে সময় বাইরে ছিলাম তখন বৃষ্টিটা পড়ছিল। ঠিক আছে? সেটা হচ্ছে ওয়াইল। মানে কোনো একটা কিছু হচ্ছে, সেই সময়ের মধ্যে যদি অন্য কিছু হয় তাহলে হচ্ছে আমাদের ওয়াইল হবে। আনটিল মানে, আনটিল মানে হচ্ছে যতক্ষণ না পর্যন্ত। ঠিক আছে? উই উইল নট গো আউট আনটিল দ্য রেইন স্টপস। আমরা বাইরে যাব না যতক্ষণ না বৃষ্টিটা থামছে। আনটিল মানে হচ্ছে যতক্ষণ না। হুম?
তাহলে এটাও সময় বোঝাচ্ছে যে কখন আমরা বাইরে যাব, যতক্ষণ না বৃষ্টিটা থামছে। হ্যাঁ, আনটিল। সিন্স মানে হচ্ছে থেকে, সেই সময় থেকে। তাহলে এটাও আমাদের সময় বোঝাচ্ছে। তাহলে এগুলো হচ্ছে আমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশন, যেগুলো আমরা টাইমের ক্ষেত্রে ইউজ করি: আফটার, বিফোর, ওয়্যান, ওয়াইল, আনটিল, সিন্স। আচ্ছা, কজ আর রিজনের ক্ষেত্রে কি করি? কজ বা রিজন হচ্ছে কোনো কারণ বোঝাতে। কারণ বোঝাতে আমরা কোন কোন কনজাংশন গুলো ইউজ করি? বিকজ, অ্যাজ, সিন্স। সিন্স মানে হচ্ছে যেহেতু। ঠিক আছে, সিন্স মানে কিন্তু যেহেতু হয়। বিকজ মানে কারণ, অ্যাজ মানেও যেহেতু, সিন্স মানেও যেহেতু। ঠিক আছে, বিকজ মানে হচ্ছে কারণ। উই কুড নট গো আউট বিকজ ইট ওয়াজ রেনিং। আমরা বেরোতে পারছিলাম না কারণ বৃষ্টি হচ্ছিল। উই কুড নট গো আউট অ্যাজ ইট ওয়াজ রেনিং। আমরা বেরোতে পারছিলাম না যেহেতু বৃষ্টি হচ্ছিল। সিন্স ইট ওয়াজ রেনিং, যেহেতু বৃষ্টি হচ্ছিল, উই কুড নট গো আউট, তাই আমরা বাইরে যেতে পারিনি। বোঝা যাচ্ছে? আচ্ছা, কন্ডিশন মানে হচ্ছে এইটা হলে ওইটা হবে। তাহলে এরকম একটা কন্ডিশন রয়েছে, মানে একটা শর্ত রয়েছে, যদি এটা হয় তাহলে ওটা হবে, যদি এটা না হয় তাহলে ওটা হবে না। তখন আমরা কি 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 কনজাংশন ইউজ করি? ইফ, আনলেস, প্রোভাইডেড দ্যাট। ইফ মানে হচ্ছে যদি, আনলেস মানে হচ্ছে যদি না। ইফ মানে যদি। ইফ ইট স্টপস রেনিং উই উইল গো আউট, যদি বৃষ্টিটা থামে তাহলে আমরা বাইরে যাব। ইফ মানে হচ্ছে যদি। তাহলে আমি একটা কন্ডিশন দিচ্ছি, একটা শর্ত রয়েছে, বৃষ্টিটা যদি থামে তবে বাইরে যাব। তাই না? বৃষ্টিটা না থামলে কিন্তু যাব না। ইফ ইট স্টপস রেনিং উই উইল গো আউট। আনলেস মানে কি বললাম? আনলেস মানে হচ্ছে যদি না। আনলেস ইট স্টপস রেনিং উই উইল নট গো আউট, মানে যদি না বৃষ্টিটা থামে আমরা বাইরে যাব না। আনলেস মানে যদি না। প্রোভাইডেড দ্যাট মানে, প্রোভাইডেড দ্যাট মানে এটা যদি হয়, যদি এটা বলা থাকে বা যদি এটা করা হয় তাহলে এটা হবে। ঠিক আছে? ধরো আমি যদি বললাম যে প্রোভাইডেড দ্যাট ইট ওয়াজ, হি উইল কাম প্রোভাইডেড দ্যাট হিজ এক্সাম ইজ ওভার, মানে ওর এক্সামটা শেষ হয়ে গেছে, সেটা আমি জানি, এটা হয়ে গেছে। ঠিক আছে, প্রোভাইডেড দ্যাট মানে এটা হয়ে গেছে, তাহলে ও আসবে, যেহেতু ওর এক্সামটা শেষ হয়ে গেছে তাহলে ও আসবে। প্রোভাইডেড দ্যাট হিজ এক্সাম ইজ ওভার। বোঝা যাচ্ছে? তাহলে এটাও একটা কন্ডিশন বোঝাচ্ছি আমি, যে ওর যেহেতু পরীক্ষাটা শেষ হয়ে গেছে তাইও আসবে। পরীক্ষাটা শেষ না হলেও হয়তো আসতো না। কন্ট্রাস্ট মানে হচ্ছে বৈপরীত্য বোঝায়। অলদো, অলদো মানে সত্ত্বেও। ঠিক আছে, এটা সত্ত্বেও। অল, আই ওয়েন্ট হোম অ্যান্ড স্টাডিড অলদো আই ওয়াজ টায়ার্ড। আমি বাড়ি গিয়ে পড়তে বসলাম যদিও আমি ক্লান্ত ছিলাম। অলদো মানে যদিও বা তা সত্ত্বেও, আমি ক্লান্ত থাকা সত্ত্বেও বাড়ি গিয়ে পড়তে বসলাম। দৌ মানে, দৌ মানেও যদিও, দৌ আর অলদৌ হচ্ছে অনেকটা কাছাকাছি, ইভেন দৌ সেরকম। ঠিক আছে, এইগুলো হচ্ছে আমাদের কি, কন্ট্রাস্ট বোঝায়। মানে যেটা হওয়ার কথা ছিল সেটা হয়নি। মানুষ সাধারণত ক্লান্ত থাকলে কি করে? ক্লান্ত থাকলে মানুষ রেস্ট করে, তাই না? সেটা না করে আমি কি করছি, সেটা না করে আমি পড়তে বসছি। তাহলে এটা জেনারেলি হয় না। সেই জন্য অলদো একটা কন্ট্রাস্ট বোঝা যাচ্ছে। ইভেন দো আই ওয়াজ টায়ার্ড আই ওয়েন্ট হোম অ্যান্ড স্টাডিড। যদিও আমি ক্লান্ত ছিলাম তাও আমি বাড়ি গেলাম, গিয়ে পড়তে বসলাম। অলদো, ইভেন দো আর দো তিনটেই খুব কাছাকাছি ওয়ার্ড। হ্যাঁ, তিনটেরই মানে অনেকটা একই। পারপাস মানে, পারপাস মানেও কোনো কিছুর কারণ বোঝায়। ঠিক আছে, কি কারণে আমি এটা করেছি সেটা হচ্ছে আমার পারপাস। সো দ্যাট, সো দ্যাটটা হচ্ছে আমরা পারপাসের ক্ষেত্রে ইউজ করি। ইন অর্ডার দ্যাট। ঠিক আছে, ইন অর্ডার দ্যাট বা ইন অর্ডার টু। ঠিক আছে, এইগুলো হচ্ছে আমরা পারপাসের ক্ষেত্রে। হি স্টাডিড হার্ড সো দ্যাট হি কুড পাস দ্য এক্সাম। সে কঠিন ভাবে পড়াশোনা করেছিল বা সে কঠোর পরিশ্রম করে পড়াশোনা করেছিল যাতে, সো দ্যাট, যে কারণে সে পরীক্ষাটা পাস পাস করতে পারে, যেন সে পরীক্ষাটা পাস করতে পারে। ঠিক আছে, সেই জন্য হচ্ছে সো দ্যাট। ইন অর্ডার দ্যাট, ইন অর্ডার দ্যাটও হচ্ছে অনেকটা ওই রকমই, কোনো একটা পারপাস বোঝা যাচ্ছে যে আমি কি কারণে ওটা করছি। আচ্ছা, কম্প্যারিজন অনেক সময় বোঝায়। দেন, অ্যাজ। ঠিক আছে, ধরো হি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ হিম বা শি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ হিম। ও অতটাই শক্তিশালী যতটা সে। বা রাম ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ রিমা। রাম ততটাই শক্তিশালী কতটা না রিমার মতো। তাহলে দুজনের মধ্যে আমি একটা কম্পেয়ার করছি, তাই না? দুজনের মধ্যে আমি তুলনা করছি যে রাম কতটা স্ট্রং, রাম কতটা শক্তিশালী না রিমার মতোই। তাহলে অ্যাজ, দেখো আমাদের কিন্তু দুটো রয়েছে, রাম ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ রিমা। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা কি বসালাম? অ্যাজ, দুখানা কিন্তু, অ্যাজ স্ট্রং অ্যাজ রিমা।
তাহলে দুটোর মধ্যে আমি কম্পেয়ার করছি। আচ্ছা, আমি যদি বলি রিমা ইজ স্ট্রঙ্গার দ্যান রাম, রিমা রামের থেকেও বেশি স্ট্রং, তাহলে রামের থেকেও, এই থেকেও ইংরাজি হচ্ছে দ্যান। এখানেও কিন্তু আমি দুজনের মধ্যে তুলনা করছি যে কে বেশি স্ট্রং, রাম না রিমা। দুজনের মধ্যে তুলনা করে আমি বলছি রিমা ইজ স্ট্রঙ্গার দ্যান রাম, রিমা রামের থেকেও বেশি শক্তিশালী। এটা কি? এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে সাবঅর্ডিনেটিং কনজাংশনে কম্প্যারিজনে আমরা কি কি ইউজ করি যদি দুটোর মধ্যে তুলনা করা হয়? তাহলে হয় অ্যাজ ইউজ করি, দুটো অ্যাজ, বা আমরা ইউজ করি হচ্ছে দ্যান। যদি বেশি শক্তিশালী হয় বা বেশি হয় তাহলে হচ্ছে দ্যান, আর যদি দুজনা সমান সমান থাকে একই, তাহলে হচ্ছে অ্যাজ। যেমন রাম ইজ অ্যাজ স্ট্রং এজ রিমা, মানে রাম ততটাই শক্তিশালী যতটা রিমা, তাহলে দুজনা সমান সমান শক্তিশালী। তো এরকম সমান সমান হলে আমরা অ্যাজ কনজাংশনটা ইউজ করি। আর যদি রিমা বেশি শক্তিশালী হয়, মানে তাহলে আমি বোঝাচ্ছি দুটোর মধ্যে, দুজনার মধ্যে একজনা বেশি শক্তিশালী, তখন আমরা দ্যানটা ইউজ করি। ঠিক আছে? রিমা ইজ স্ট্রঙ্গার দ্যান রাম। বোঝা গেল? আচ্ছা, দেখি টাইপ দিয়ে এক্সাম্পল পড়ি। আমরা এখন তখন কি পড়লাম? শুধু এক্সাম্পলস গুলোর ওয়ার্ড পড়লাম। এবার আমরা সেন্টেন্সে সেই এক্সাম্পল গুলোকে দেখবো। টাইম দিয়ে কি হবে? আই উইল কল ইউ ওয়েন আই রিচ হোম, আমি তোমাকে ফোন করব যখন আমি বাড়ি পৌঁছাবো। তাহলে আমি কখন বাড়ি পৌঁছে, আমি কখন ফোন করব? না, যখন আমি বাড়ি পৌঁছাবো। ওয়েনটা হচ্ছে আমাদের এখানে কনজাংশন। ওয়েনটা কি? আমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশন। কজ মানে হচ্ছে একটা কারণ বোঝাবে, কজ বা রিজন বোঝাবে কি কারণে এটা হচ্ছে। শি লেফট আর্লি বিকজ শি ওয়াজ টায়ার্ড, সে তাড়াতাড়ি বেরিয়ে গেছিল কারণ সে ক্লান্ত ছিল। সে কেন তাড়াতাড়ি বেরিয়ে গেছিল? তার কারণ হচ্ছে সে ক্লান্ত ছিল। তাহলে বিকজটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশন। কন্ডিশন মানে কি বলেছিলাম? কোনো একটা শর্ত থাকবে, তাই না? এটা হলে এটা হবে, এটা না হলে এটা হবে। ইউ কান্ট গো আউট আনলেস ইউ ফিনিশ ইউর হোমওয়ার্ক, মানে তোমার বাড়িতে ধরো বললো যে তুমি ততক্ষণ ফোনে হাত দেবে না যতক্ষণ না পর্যন্ত তোমার পড়া শেষ হচ্ছে, বা তুমি 2 ঘন্টা না পড়ে ফোনে হাত দেবে না। তাহলে বাড়িতে একটা তোমাকে কন্ডিশন দিল যে তুমি তখনই ফোনে হাত দিতে পারবে যখন তোমার 2 ঘন্টা পড়া হবে। তাহলে এটা একটা শর্ত। সেই রকমই আমাদের কন্ডিশনটা বোঝায়। ইউ ক্যান নট গো আউট আনলেস ইউ ফিনিশ ইউর হোমওয়ার্ক, তুমি বাইরে বেরোতে পারবে না যদি না তুমি তোমার হোমওয়ার্কটা শেষ করো। তাহলে যদি তুমি তুমি তোমার হোমওয়ার্কটা শেষ করো তুমি তখনই বাইরে বেরোতে পারবে। তাহলে একটা কন্ডিশন পেলাম আমি, যে আমি কখন বেরোতে পারবো? যদি আমি আমার হোমওয়ার্কটা শেষ করি। বোঝা যাচ্ছে? আচ্ছা, কন্ট্রাস্ট মানে কি? কন্ট্রাস্ট মানে হচ্ছে বৈপরীত্য বোঝায়, মানে যেটা হওয়ার কথা ছিল না সেটা হচ্ছে, এটা হলে জেনারেলি এটা হয় না। ঠিক আছে? সেটা যদি হয় তখন আমরা কি ইউজ করি? কন্ট্রাস্ট ওয়ার্ডটা ইউজ করি। মানে দুটোর মধ্যে খুব একটা মিল নেই। অলদো হি ইজ ইয়াং, হি ইজ ভেরি ওয়াইজ, যদিও সে খুবই ইয়াং, যদিও তার বয়স খুবই কম, সে কিন্তু অনেকটাই বুদ্ধিমান। জেনারেলি কি হয়? বয়স কম হলে বুদ্ধিটা কম হয়, যাদের বয়স যত বেশি তাদের আমরা ভাবি যে তারা অনেক জ্ঞানী ব্যক্তি, তাই না? কারণ তাদের অনেক বয়স হয়েছে, তারা অনেক কিছু জানে, অনেক কিছু দেখেছে, তাহলে তারা জ্ঞানী ব্যক্তি। কিন্তু এখানে বলছে অলদো হি ইজ ইয়াং, যদিও সে খুব ইয়াং, যদিও সে খুব ছোট, হি ইজ ভেরি ওয়াইজ, সে কিন্তু খুব বুদ্ধিমান। তাহলে এখানে কন্ট্রাস্ট বোঝাচ্ছে, যেটা হওয়ার কথা ছিল না সেটা হচ্ছে। এখানে আমাদের কনজাংশন কোনটা? এখানে আমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে অলদো। আচ্ছা, আগেরটাই কি ছিল? আমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশন কোনটা হতো? আগেরটাই আমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে আনলেস। আচ্ছা, তার আগেরটাই, তার আগেরটাই বলো তোমরা কি হবে? কোনটা আমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশন? বিকজটা, তাই না? শি লেফট আর্লি বিকজ শি ওয়াজ টায়ার্ড, সে তাড়াতাড়ি বেরিয়ে গেছিল কারণ সে ক্লান্ত ছিল। তাহলে বিকজটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশন। প্রথমে হচ্ছে when, তারপর বিকজ, তারপর আনলেস, তারপর হচ্ছে অলদো। মনে থাকবে তো? আশা করি থাকবে, তাই না? খুব একটা শক্ত নয়। আচ্ছা, আমরা কিভাবে সাবঅর্ডিনেট ক্লজ গুলোকে চিনব? কি করে? আচ্ছা, তাহলে আমি কি বলেছিলাম? সাবঅর্ডিনেটিং কনজাংশন কখন হয়? যখন আমাদের একটা ডিপেন্ডেন্ট ক্লজ একটা মেন ক্লজের সাথে থাকবে, মানে একটা এমন ক্লজ থাকবে যে একা একা কাজ করতে পারে না, আর একটা এমন ক্লজ থাকবে যে একা একা কাজ করতে পারে। ওই ডিপেন্ডেন্ট ক্লজটা কিন্তু মেন ক্লজের উপর নির্ভর করে থাকবে। ওই মেন ক্লজের উপর নির্ভর করে না থাকলে তাহলে কিন্তু কোনো মানে আমাদের দাঁড়াবে না। সেটাই এখানে আমাদের লেখা আছে। বলছে আ সাবঅর্ডিনেট ক্লজ ক্যান নট স্ট্যান্ড অ্যালোন, মানে একটা সাবঅর্ডিনেট ক্লজ একা একা কিন্তু দাঁড়াতে পারে না বা একা একা থাকতে পারে না।
সাবঅর্ডিনেট ক্লজ একা একা মানে বহন করে না, ওটার কোন একটা কমপ্লিট মানে নেই। কমপ্লিট মানে যদি হতো তাহলে তো সেটা আমাদের সেন্টেন্স হয়ে যেত, তাই না? যদি কোনো জিনিসের কমপ্লিট মানে থাকতো। কিন্তু সাবঅর্ডিনেট ক্লজের কমপ্লিট মানে থাকে না। এটা কার উপরে নির্ভর করে থাকে? এটা নির্ভর করে থাকে হচ্ছে, ইট ডিপেন্ডস অন দ্য মেন ক্লজ ফর মিনিং। এটা যে মেন ক্লজ আমাদের বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যার একা একা একটা মানে আছে, তার উপরে নির্ভর করে থাকে মানের জন্য। হুম। এক্সাম্পলস: বিকজ ইট ওয়াজ রেনিং, এটা কি কমপ্লিট হলো? কারণ বৃষ্টি পড়ছিল। কারণ বৃষ্টি পড়ছিল, আমি কি এইটুকু বলেই একটা সেন্টেন্সকে কমপ্লিট করতে পারবো? ধরো আমার কারোর সাথে একটা কথা হচ্ছে, দিয়ে হঠাৎ করে আমি বললাম কারণ বৃষ্টি হচ্ছিল। হ্যাঁ, ব্যাস এইটুকুনি। এটা কি একটা কমপ্লিট মানে দাঁড়াচ্ছে? হ্যাঁ, বৃষ্টি হচ্ছিল তো কি, আমাকে তো উল্টো দিক থেকে প্রশ্ন করবে, কি বলতে চাইছো তুমি? বৃষ্টি হচ্ছিল তো কি হয়েছে সেটা বলো। বিকজ ইট ওয়াজ রেনিং, এটা কিন্তু একটা পুরো মানে বহন করছে না। এটা কিন্তু কমপ্লিট নয়, এটা কি, এটা ইনকমপ্লিট। কিন্তু আমি যদি বলি বিকজ ইট ওয়াজ রেনিং আই স্টেড হোম, বৃষ্টি পড়ছিল তাই আমি বাড়িতে থেকে গেলাম, তখন কিন্তু সেটার একটা সম্পূর্ণ মানে দাঁড়াচ্ছে। এখানে বিকজ ইট ওয়াজ রেইনিং, এটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ। আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি? আই স্টেড ইনসাইড। ধরো আমি যদি কাউকে বলি যে আমি বাড়িতে ছিলাম, আমি বাড়িতে থেকে গেছিলাম, এটা কিন্তু আমি বলতেই পারি, এটার কিন্তু একটা মানে বোঝাচ্ছে যে আমি বাড়িতে ছিলাম। কিন্তু আমি যদি বলি কোনো কিছু না বলে কারণ বৃষ্টি হচ্ছিল বা বৃষ্টি হচ্ছিল তাই, তাহলে এটার কি কোনো মানে আছে? বৃষ্টি হচ্ছিল তাই কি, আমাকে তো বলবে কি বলতে চাইছো, ঠিক করে বলো। কিন্তু আমি যদি বলি বৃষ্টি হচ্ছিল তাই আমি বাড়ির ভেতরে ছিলাম বা আমি বাড়ির ভেতরে থেকে গেছিলাম, তখন কিন্তু এটার একটা সম্পূর্ণ মানে দাঁড়াচ্ছে। বোঝা গেল আশা করি। আচ্ছা, এইগুলো আমরা একটু দেখে নিই। অলদো হি ইজ ইয়াং, যদিও সে খুব ইয়াং, যদিও তার বয়স খুব কম। এইটুকুনি যদি আমি বলি, এটার কি পুরো মানে দাঁড়াচ্ছে? যদিও তার বয়স অনেক কম বলে আমি থেমে গেলাম, আর কিছু বলছি না। এটা কি পুরো মানে দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে না। বলছে কি, যদিও সে ইয়াং তো কি হয়েছে তাই? যদিও সে ইয়াং তাও সে কি করেছে? কিন্তু আমি যদি ধরো কাউকে একটা কথা বলতে বলতে বলি হি ইজ ভেরি ওয়াইজ, ও খুব বুদ্ধিমান, এটা কিন্তু আমি বলতেই পারি। এটার কিন্তু একটা সম্পূর্ণ মানে দাঁড়াচ্ছে যে হ্যাঁ, এটার মানে কি, ও খুব বুদ্ধিমান। কিন্তু আমি যদি বলি অলদো হি ইজ ইয়াং বলে যদি আমি থেমে যাই, তাহলে হবে? তাহলে হবে না, কারণ ওটার মানেটা দাঁড়াচ্ছে না। হুম। বোঝা যাচ্ছে? তাহলে অলদো হি ইজ ইয়াং এটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ, আর হি ইজ ভেরি ওয়াইজ এটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে। তাহলে দেখো এখানে ডিপেন্ডেন্ট ক্লজ আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে জুড়েছে হচ্ছে অলদো। ইউ ক্যান্ট গো আউট আনলেস ইউ ফিনিশ ইউর হোমওয়ার্ক। ইউ ক্যান্ট গো আউট এটা হচ্ছে আমাদের দেখো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আমি যদি কাউকে বলি তুমি বেরোতে পারবে না আজকে, বা তুমি আজকে বাড়ি থেকে বেরোবে না, ঠিক আছে, সেটা কিন্তু আমি বলতেই পারি। তুমি আজকে বাড়ি থেকে বেরোবে না, এটার কিন্তু একটা সম্পূর্ণ মানে দাঁড়াচ্ছে যে তুমি আজকে বাড়িতে বেরোবে না। তাহলে যে জিনিসটা সম্পূর্ণ মানে দাঁড়াচ্ছে একটা সেন্টেন্সের মধ্যে, সেটা আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ না ইন্ডিপেন্ডেন্ট ক্লজ? সেটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কিন্তু আমি যদি বলি আনলেস ইউ ফিনিশ ইউর হোমওয়ার্ক, শুধু যদি এইটুকুনি বলি, যদি না তুমি তোমার হোমওয়ার্কটা শেষ করো, শুধু এইটুকুনি বলে আমি থেমে গেলাম, তাহলে এটার মানে দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে না, তাই না? যদি না তুমি তোমার হোমওয়ার্ক ফিনিশ করো তো কি, আমি যদি হোমওয়ার্ক ফিনিশ না করি তাহলে কি হবে? এটা তো আমার প্রশ্ন থাকবে, তাই না? তো এটা আমাদের কিন্তু কমপ্লিট মানে বোঝাচ্ছে না, আনলেস ইউ ফিনিশ ইউর হোমওয়ার্ক, এটার কিন্তু একটা কমপ্লিট মানে নেই। তারপর কি? তারপর হচ্ছে শি লেফট আর্লি। শি লেফট আর্লি মানে কি, সে তাড়াতাড়ি বেরিয়ে গেছিল। সে তাড়াতাড়ি বেরিয়ে গেছিল, এটার কিন্তু একটা মানে আছে, তাই না? এটার একটা মানে আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। বিকজ শি ওয়াজ টায়ার্ড, বিকজ শি ওয়াজ টায়ার্ড মানে কারণ সে খুব ক্লান্ত ছিল। তাহলে আমি যদি বলি কারণ সে খুব ক্লান্ত ছিল, এইটা বলে যদি আমি থেমে যাই, তাহলে হবে না। তাহলে আমাকে জিজ্ঞেস করবে সে খুব ক্লান্ত ছিল তো কি হয়েছে, কি করেছে সে? আমাকে পুরোটা বলতে হবে, সে খুব ক্লান্ত ছিল তাই সে তাড়াতাড়ি বেরিয়ে গেছে। শি লেফট আর্লি বিকজ শি ওয়াজ টায়ার্ড, সে তাড়াতাড়ি বেরিয়ে গেছে কারণ সে ক্লান্ত ছিল। ওকে। তাহলে একটা আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে যুক্ত হবে, তখন হচ্ছে আমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশন হবে। যদি আমরা একটা ডিপেন্ডেন্ট ক্লজকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে যুক্ত করি, তখন আমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশন হবে। আই উইল কল ইউ ওয়েন আই রিচ হোম। আই উইল কল ইউ, আমি তোমাকে ফোন করবো, এটা তুমি বলতেই পারি। আমি কখন ফোন করব কি না করব কিছু বললাম না। আমি শুধু বললাম আমি তোমাকে ফোন করব, বলতেই পারি। তাহলে এটা হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ক্লজ। ওয়েন আই রিচ হোম, যখন আমি বাড়ি পৌঁছাবো, এটা কি আমি শুধু বলতে পারবো? ওয়েন আই রিচ হোম বলে আমি থেমে গেলাম, এটা আমার একটা সেন্টেন্স হয়? হবে না।
ওয়েন আই রিচ হোম, যখন আমি বাড়ি পৌঁছাবো তখন কি হবে? তখন আমি তোমাকে ফোন করব, এটার একটা কমপ্লিট মানে দাঁড়াচ্ছে। তাহলে বোঝা গেল কোঅর্ডিনেটিং কনজাংশনে কি হয়, দুটোর ইকুয়াল পার্ট যুক্ত হয়, মানে দুটোই একই, হয় দুটো ওয়ার্ড বা দুটো ফ্রেজ বা দুটো ক্লজ বা দুটো সেন্টেন্স, ঠিক আছে, যুক্ত হবে। সাবঅর্ডিনেটিং কনজাংশনে কি হয়, সাবঅর্ডিনেটিং কনজাংশনে হচ্ছে আমাদের একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকে আর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, এই দুটোকে আমরা যুক্ত করি। আশা করি বোঝা গেল। সাবঅর্ডিনেটিং কনজাংশনস কানেক্ট ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যেটা বললাম এক্ষুনি, একটা ডিপেন্ডেন্ট ক্লজ আর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে যুক্ত করে। দে শো টাইম, তারা সময় দেখায়, কারণ দেখায়, কোনো কন্ডিশন মানে শর্ত দেখায়, কোনো কন্ট্রাস্ট দেখায় যে যেটা হওয়ার কথা ছিল না সেটা হয়েছে, পারপাস দেখায়। আ সেন্টেন্স উইথ আ সাবঅর্ডিনেটিং কনজাংশন ইজ কল্ড আ কমপ্লেক্স সেন্টেন্স। যে সমস্ত সেন্টেন্সে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকে তাদেরকে আমরা কি বলি, কমপ্লেক্স সেন্টেন্স। এটা সেন্টেন্সের একটা ধরন। আমরা যখন ভবিষ্যতে সেন্টেন্স সম্পর্কে পড়বো তখন এই বিষয়ে তোমরা আরো জানতে পারবে, কোনটা সিম্পল সেন্টেন্স, কোনটা কম্পাউন্ড সেন্টেন্স, আর কোনটা কমপ্লেক্স সেন্টেন্স। যদি আমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকে তখন আমাদের সেটা কমপ্লেক্স সেন্টেন্স হবে। এই বিষয়ে এখনই অত ভাবতে হবে না, পরে আমরা আরো ভালো করে বুঝবো। তাহলে আশা করি এটা বোঝা গেল। গেল না গেল না? যদি কোথাও কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই জিজ্ঞেস করবে। এবার আমরা একটা ঝট করে ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করে নিই, হ্যাঁ? দেখি তোমরা কতটা বুঝতে পারলে। তোমরা কিন্তু উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবে, আমি কিন্তু বেশি বলবো না, তোমাদের বলতে হবে। এখানে আমাদের কি করতে হবে, আমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশনটা খুঁজতে হবে। কি হবে এখানে, অলদো ইট ওয়াজ রেইনিং উই ওয়েন্ট ফর এ ওয়াক, যদিও বৃষ্টি পড়ছিল তাও আমরা হাঁটতে বেরোলাম। কি হবে তাহলে এখানে, কোনটা আমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশন বলো, ভালো করে ভেবে বলো। এখানে আমাদের ইটটা হবে, ফর, ওয়াজ, অলদো, ভেরি গুড, অলদোটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশন। তারপর বলেছে শি স্টেড হোম বিকজ শি ওয়াজ সিক, সে বাড়িতে ছিল কারণ তার শরীরটা খারাপ ছিল। তাহলে সে বাড়িতে কেন ছিল, কারণ তার শরীরটা খারাপ ছিল। তাহলে এখানে বিকজ দিয়ে আমি কি বোঝাচ্ছি, একটা কজ বা একটা রিজন, তাই না? তাহলে এখানে আমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশনটা কি, ভেরি গুড, আমরা পড়লাম বিকজ হচ্ছে আমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশন, তাই না? তাহলে এখানে বিকজটা হবে। ইফ ইউ স্টাডি হার্ড ইউ উইল পাস দ্য এক্সাম, এখানে কি হবে বলো, যদি তুমি মন দিয়ে পড়াশোনা করো, যদি তুমি কঠোরভাবে পড়াশোনা করো তাহলে তুমি পরীক্ষাটাই পাশ করবে। কি হবে এখানে, এখানে কোনটা আমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশন, এখানে আমাদের ইফটা, তাই না? একদম ঠিক, ভেরি গুড। তাহলে বোঝা যাচ্ছে অল্প অল্প, তাই তো? আনলেস ইউ ট্রাই ইউ উইল নেভার নো, যদি না তুমি চেষ্টা করো তুমি কোনোদিন জানতে পারবে না। সেই আমরা বলি না যে চেষ্টা করে তো দেখো পারো কি পারো না, আগে থেকেই কেন ভাবছো যে পারবে না পারবে না, আগে চেষ্টা করো তারপর দেখবে। সো আনলেস ইউ ট্রাই ইউ উইল নেভার নো, যদি না তুমি চেষ্টা করো তুমি কোনোদিন জানতে পারবে না। এখানে কোনটা আমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশন বলো, ভেরি গুড, আনলেসটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশন, তাই না, পড়লাম আমরা। তারপর হচ্ছে হি লেফট আর্লি সো দ্যাট হি কুড ক্যাচ দ্য ট্রেন, সে আগে আগে বেরিয়ে গেল যাতে সে ট্রেনটা ধরতে পারে। এইখানে আমাদের কোনটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, আমরা পড়েছি এক্সাম্পলে, কারণ বোঝাচ্ছে তাই না, সো দ্যাট দিয়ে, বিকজ ছিল, অ্যাজ ছিল, সো দ্যাট ছিল। তাহলে সো দ্যাটটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশন, ভেরি গুড। আফটার দ্য মুভি এন্ডেড উই ওয়েন্ট টু ডিনার, মুভিটা শেষ হওয়ার পর আমরা ডিনার করতে গেলাম। তাহলে আমরা ডিনার করতে কখন গেলাম, আফটার দ্য মুভি এন্ডেড, মানে মুভিটা শেষ হওয়ার পর। তাহলে এখানে আমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশন কোনটা, আফটারটা, একদম ঠিক। while she was cooking the phone rang, whileটা কি বোঝায়, whileটাকেও কিন্তু আমরা পড়েছি টাইমের ক্ষেত্রে, বিফোর, আফটার, ওয়েন, while, সিন্স, এগুলো সব কিন্তু আমাদের টাইমের ক্ষেত্রে ছিল। তাহলে যখন সে বা যে সময়ে সে রান্না করছিল সেই সময় তার ফোনটা বেজে উঠলো। এখানে আমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে while, মানে যে সময় সে রান্না করছিল তখনই তার ফোনটা বেজে উঠলো। বোঝা গেল। সিন্স ইট ওয়াজ লেট উই ডিসাইডেড টু স্টে, যেহেতু বেশ অনেকটা দেরি হয়ে গেছিল আমরা ঠিক করলাম আমরা থেকে যাব, আমরা বাড়িতেই থাকবো। তাহলে এখানে কোনটা হবে, সিন্সটাও আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন, তাই না? সিন্সটা হচ্ছে আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন, ভেরি গুড। বিফোর ইউ লিভ প্লিজ টার্ন অফ দ্য লাইটস, তুমি বেরিয়ে যাওয়ার আগে দয়া করে লাইট গুলো বন্ধ করে দিও, টার্ন অফ মানে হচ্ছে বন্ধ করা। এখানে কোনটা হবে বলো, ইউ হবে, অফ, টার্ন, না বিফোর, কোনটা হবে বলো?
একদম ঠিক। এখানে আমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে বিফোর। ভেরি গুড। কেন? কারণ দেখো, আচ্ছা দেখি একটুখানি, বিফোর ইউ লিভ, তুমি বেরোনোর আগে, যদি আমি এইটুকুনি বলি তাহলে কি একটা পুরো মানে দাঁড়াচ্ছে? পুরো মানে দাঁড়াচ্ছে না। কিন্তু আমি যদি এটা বলি, প্লিজ টার্ন অফ দ্য লাইটস, দয়া করে লাইটটা নিভিয়ে দাও, এটা কিন্তু আমি এখনো বলতে পারি, তাই না? প্লিজ লাইটটা অফ করে দাও, প্লিজ লাইটটা নিভিয়ে দাও, এটা আমি কিন্তু এখনো বলতে পারি। এটা তাহলে আমাদের ইনডিপেন্ডেন্ট ক্লজ, এর নিজের একটা মানে রয়েছে। কিন্তু তুমি বেরোনোর আগে যদি আমি এইটুকু বলি, কোনো মানে আছে? আমি বেরোনোর আগে কি কি করবো, আমি বেরোনোর আগে সেটা তো আমাকে বলতে হবে। তাহলে এটার কিন্তু সম্পূর্ণ মানে নেই, বিফোর ইউ লিভ, এইটার কিন্তু একটা কমপ্লিট মানে নেই। তাহলে এটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ। এইটাকে আমরা যখন যুক্ত করে দিচ্ছি দুটোকে, তখন আমাদের একটা সম্পূর্ণ মানে দাঁড়াচ্ছে, তুমি বেরোনোর আগে দয়া করে লাইটগুলো নিভিয়ে দিও। বোঝা গেল? ইভেন দো হি ওয়াজ টায়ার্ড, যদিও সে ক্লান্ত ছিল, ফিনিশড হিজ ওয়ার্ক, সে তার কাজটা শেষ করেছিল। ইভেন দো হি ওয়াজ টায়ার্ড, যদিও সে ক্লান্ত ছিল, যদি আমি এইটুকু বলি পুরো মানে বোঝাচ্ছে? না, যদিও সে ক্লান্ত ছিল তো কি হয়েছে? কিন্তু আমি যদি এইটুকু বলি হি ফিনিশড হিজ ওয়ার্ক, সে তার কাজটা শেষ করেছিল, এটার কিন্তু একটা সম্পূর্ণ মানে আছে, তাই না? সে তার কাজটা শেষ করেছিল। তাহলে হি ফিনিশড হিজ ওয়ার্ক, এটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা? ইভেন দো হি ওয়াজ টায়ার্ড, যদিও সে ক্লান্ত ছিল, এটা নির্ভর করে আছে হচ্ছে এটার উপরে, হি ফিনিশ হিজ ওয়ার্ক। তাহলে যদিও সে ক্লান্ত ছিল, তাও সে তার কাজটা শেষ করেছে। এখানে আমাদের তাহলে সাবঅর্ডিনেটিং কনজাংশন কোনটা? ইভেন দোটা। ভেরি গুড। তাহলে আশা করি বোঝা গেল। দেখি, আমাদের মনে হয় সবগুলোই ঠিক হয়েছে, তাই না? এই যে একদম 10-এ 10 হয়েছে। আনসার গুলো আমরা একটু দেখে নিই। এই যে আনসার কিন্তু আমাদের সবকটা একদম ঠিক হয়েছে। অল দো, বিকজ, ইফ, আনলেস, সো দ্যাট, আফটার, ওয়াইল, সিন্স, বিফোর, ইভেন দো। তাহলে সবগুলো কিন্তু আমরা ঠিক উত্তর দিয়েছি। তাহলে আশা করি আমাদের বোঝা গেল সাবঅর্ডিনেটিং কনজাংশন। যদি কোথাও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই জিজ্ঞেস করবে। ঠিক আছে? আর থ্যাংক ইউ এত মন দিয়ে ক্লাসটা করার জন্য। আবার পরের ক্লাসে দেখা হবে। আজ এই ক্লাস এই পর্যন্তই। জয় বিদ্যাশক্তি, জয় হিন্দ, জয় ভারত। থ্যাংক ইউ।